আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা যারা গুচ্ছের প্রস্তুতি নিচ্ছ একবারে সর্বশেষ বিশ্ববিদ্যালয়, তোমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছ। আমরা আজকের কথা দিয়েছিলাম যে বাংলা দ্বিতীয় পত্রের গুচ্ছের মানবিকের প্রশ্ন যেরকম হয় সেরকম কিছু প্রশ্ন সলভ করব। আমরা প্রায় 45টার মতো প্রশ্ন সলভ করব বাংলা দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ যে টপিক থেকে গুচ্ছে পরীক্ষা হয়, প্রশ্ন হয়, সেই টপিকগুলো থেকে। আমরা প্রশ্ন বিশ্লেষণের সময় একটা প্রশ্নের উত্তর কোনটা হয়েছে, বাকি তিনটা কেন হলো না, এই ব্যাখ্যা বিশ্লেষণ করব। এর সাথে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য জানার চেষ্টা করব। সব ঠিকঠাক আছে নিশ্চয়ই? শুধু একটু রেসপন্স করো যে সব ঠিকঠাক আছে। আমরা শুরু করব। তোমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছ। আমরা আজকে ওয়ালাইকুম আসসালাম, মাসুদ আসছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে সব ঠিকঠাক আছে। আমরা শুরু করি। প্রথম যে প্রশ্ন, সে প্রশ্নটি হচ্ছে আবিধানিক ক্রম। বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় যে আবিধানিক ক্রম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা করে কমন প্রশ্ন হয়। এছাড়া আবিধানিক ক্রম থেকে গুচ্ছের প্রশ্ন আসতে দেখা যায়। আবিধানিক ক্রম, উচ্চারণ আর অক্ষর, ব্যাকরণের এই তিনটা টপিক থেকে গুচ্ছের প্রশ্ন হয়। এছাড়া আমরা একটা টপিক যেটা অন্যান্য জায়গায় এবছর যত জায়গায় ভর্তি পরীক্ষা হয়েছে বেশিরভাগ জায়গায় আমরা কিন্তু ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন পাই নাই, খুব কম প্রশ্ন পেয়েছি। তো ধ্বনি পরিবর্তন থেকে গুচ্ছের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে ধ্বনি পরিবর্তন থেকেও প্রশ্ন হয়। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। তার মধ্যে একটা আবিধানিক ক্রমের পর বানানের দুইটা প্রশ্ন মিনিমাম হয়। যদি ব্যাকরণের হিসাবে যাই, সমাজ থেকে প্রশ্ন হয়, প্রত্যেকবারই হয়েছে। গুচ্ছের যদি আমরা গত 4-5 বছরের প্রশ্ন দেখে থাকি, তাহলে আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ। এটা নিয়ে আমার কাছে মনে হয় তোমাদের সেই প্রথম দিকের যে ভেজাল ছিল সেই ভেজাল এখন আর নাই। আমরা বিশ্লেষণ করব কিভাবে। তোমরা সবাই জানো যে আমরা একটা শব্দকে বর্ণ বিশ্লেষণ করব। বর্ণ বিশ্লেষণ করলেই বের করা যায় যে কোনটা ঠিক আছে, কোনটা ঠিক নাই। আমরা প্রথমে দেখি, একতা শব্দে শুরুতে আছে এ, ঐক্যমত্য শব্দের শুরুতে আছে ওই, আবার একতান শব্দের শুরুতে আছে এ। আমরা অভিধানের ক্রম যদি দেখি অথবা বর্ণের ক্রম যদি দেখি, তাহলে এর পরে এখানে ওই দিয়ে শুরু হয়েছে, আবার পরে এ দিয়ে শুরু। এই তিনটা শব্দ অভিধানে খুঁজলে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট ওই দিয়ে শুরু হয়েছে এখানে, পরে আবার এ। তাহলে তো এই সিরিয়াল ঠিক নাই, এটা চোখের দেখায় বোঝা যায়। তার মানে এটা উত্তর হচ্ছে না। উদ্বোধন, উদ্ভাসন আর উদ্ভাবন, এখানে আমরা দেখি উদ্বোধন শুরু হয়েছে রস্যু দিয়ে, উদ্ভাবন শুরু হয়েছে রস্যু দিয়ে, উদ্ভাসনও শুরু হয়েছে রস্যু দিয়ে। এরপরে উ এর পরে এখানে আছে দ, উদ্ভাসনে এখানে আছে দ, উদ্ভাবনে আর উদ্ভাসনে এখানে আছে দ। তার মানে তিনটাতেই শুরুতে রস্যু এর পরে দ আছে। আচ্ছা, এখানে শুরুতে রস্যুর পরে দ দিয়ে পরে যে বর্ণটা পাবো সেটা হচ্ছে ব। এখানে দ এর পরে যে বর্ণটা আছে সেটা হচ্ছে ভ। এখানে দ এর পরে বর্ণ আছে সেটা হচ্ছে ভ। আমরা বর্ণের ক্রমে যদি যাই, ব এর পরেই তো ভ পাওয়া যায়। তার মানে ব এর পরে ভ এ পর্যন্ত ঠিক আছে। এখন এই দুইটা শব্দে আবার যেহেতু দুটোতেই ভ আছে, তাহলে এর পরের বর্ণ পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে উদ্ভা, এখানে উদ্ভা এবং এখানে উদ্ভা। তার মানে দুইটাতেই আকার পর্যন্ত কমন আছে। ভয়ের সাথে এখানে আছে আ, এখানে ভয়ের সাথে আছে আ। তার মানে উদ্ভা উদ্ভা দুই জায়গায় কমন আছে। যেহেতু একই রকম পেয়েছি, তাহলে এর পরের বর্ণে আমাকে আবার যেতে হবে। আচ্ছা, এর পরের বর্ণে যদি আমরা যাই, তাহলে উদ্ভা এরপরে আমি এখানে ব দেখতে পাচ্ছি, আর উদ্ভা এরপরে আমি এখানে স দেখতে পাচ্ছি। এখন আমাকে বলো, বর্ণমালার ক্রম যদি আমরা নির্ধারণ করি, তাহলে ব এবং দন্তস্বর মধ্যে কোনটা আমরা আগে পাই? ব আমরা আগে পাই, আর স হচ্ছে পরে থাকে। তার মানে এই তিনটা শব্দ আমরা যদি অভিধানে খুঁজি, তাহলে তিনটা শব্দের শুরুতে আমরা উদ্বোধন পাবো, এটা 1 নাম্বার। 2 নাম্বারে আমরা উদ্ভাবন পাবো, 3 নাম্বারে আমরা উদ্ভাসন পাবো। এইটার ক্রম ঠিক আছে। বাকি দুইটা উত্তর না, কিন্তু তারপর আমরা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব সিরিয়ালটা কি হয়। আমরা এখানে দেখছি যে
স্বৈরাচারের এখানে শয়ের সাথে বফলা দিয়ে শুরু, এখানে শয়ের সাথে বফলা দিয়ে শুরু, এখানেও শয়ের সাথে বফলা দিয়ে শুরু, ওইকার ওইকার ওইকার, তার মানে প্রথম অংশ একই রকম আছে। এরপর এখানে স্বৈর র আছে, এখানে স্বৈর র আছে, এখানে স্বৈর র আছে। তাহলে এই পর্যন্ত যেহেতু একই, তাহলে এর পরের বর্ণে যেতে হবে স্বৈর। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আ আছে, এখানে স্বৈরতে কিছু নেই, রয়ের সাথে কিছু নেই মানে অ আছে, এখানে রয়ের সাথে কিছু নেই তার মানে অ আছে। বর্ণের ক্রমতে আ আগে পেয়ে অ পরে পাবো, এই ঘটনা তো সত্য হইতে পারে না, তার মানে এখানে আবিধানিক ক্রম ঠিক নাই, তার মানে এটা উত্তর হচ্ছে না। পরেরটা দেখি, প্রকাশিত, প্রকোষ্ঠ, প্রকার। প্রকাশিতের শুরুতে পয়রফলা, 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 সব ঠিক আছে। এরপর এখানে ক আছে, এখানেও ক আছে, এখানেও ক আছে। কয়ের সাথে আকার আছে, এখানে কয়ের সাথে আছে ওকার, এখানে কয়ের সাথে আছে আকার। তাহলে আয়ের পরে ও আসতেছে, এটা ঠিক আছে। ও এসে পরে আবার আ, এই ক্রম তো ঠিক নাই, তার মানে এটা উত্তর হচ্ছে না। উত্তর যেটা হচ্ছে সেটা আমরা নির্ধারণ করলাম, বের করলাম, বাকিগুলো যে হচ্ছে না কেন সেটাও আমরা দেখলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে, যখন আমরা আবিধানিক ক্রম নির্ধারণ করব, বের করব, তখন আমাদের কাজ হচ্ছে বর্ণ বিশ্লেষণ করে লেখা। বর্ণ বিশ্লেষণ করে লেখা, বর্ণ বিশ্লেষণ করা মানে কি? বর্ণ বিশ্লেষণ করা মানে শব্দ ভেঙে ভেঙে লেখা। আমি যদি একতা শব্দকে লিখি, একতা শব্দকে লিখি, তাহলে ভেঙে ভেঙে এভাবে লিখতে হবে যে শুরুতে এ আছে, তারপরে ক আছে, তারপরে ত আছে, ত এর শেষে আকার মানে আ আছে। এইভাবে বর্ণ ভেঙে ভেঙে বিশ্লেষণ করলে আমরা আবিধানিক ক্রম বুঝতে পারবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। আবিধানিক ক্রমের এই প্রশ্ন একবারে ক্লিয়ার কিনা, একবারে ক্লিয়ার কিনা, কোনো জায়গায় এই প্রশ্ন রিলেটেড কোনো কথা? আবিধানিক ক্রম নিয়ে আমাদের যতবার তোমাদের সামনে এসছি, যতবার যতগুলো প্রশ্ন বিশ্লেষণ করছি, আমার মানে আমি প্রত্যাশা করি তোমাদের সমস্যা নেই, এই প্রশ্নেও থাকার কথা না। তারপরেও যদি কোনো জায়গায় এরকম হয় যে এই জায়গায় এটা কেন হইল, যেটা বুঝাইলাম, প্রশ্ন থাকলে লিখো। আর যদি প্রশ্ন ক্লিয়ার হয় যে বুঝতে পারছো, তাহলে একটু সবাই ডান লিখো যে হ্যাঁ ওকে সব ঠিক আছে, ডান। দেখো, আমরা বরাবরই বলে থাকি যে একটা ক্লাস মানে শুধু এখানে এন্টারটেইনমেন্টের জায়গায় না, আমরা একটা ক্লাসে অনেকগুলো তথ্য জানবো, আমাদের পরীক্ষার জন্য বেশ অনেকগুলো তথ্য জানবো। সেক্ষেত্রে তোমাদের অ্যাক্টিভিটিস, তোমাদের কোঅপারেশনটা খুবই জরুরি দরকার। তোমরা একটু আমাদের সাথে যুক্ত থেকো। আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। অধিকার বা মালিকানা অর্থে নিচের কোন বানানটি শুদ্ধ? তার মানে এখানে প্রশ্ন এসেছে বানানের প্রশ্ন, কিন্তু সেই বানানের প্রশ্নের সাথে আবার একটা কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে অধিকার বা মালিকানা বোঝাবে। অধিকার বা মালিকানা, তাইলে অধিকার বা মালিকানা বোঝাবে। এখন এটা কেন বলেছে, এর কারণ হচ্ছে 3 ধরনের শব্দ আছে এরকম। আমরা একটা জানি যে সত্তা নামে একটা শব্দ আছে, আমরা আর একটা জানি যে সত্য নামে একটা শব্দ আছে, সত্য নামে একটা শব্দ আছে। এই যে শব্দ সত্তা, সত্য, এই সত্তা মানে হচ্ছে, এই সত্তা মানে হচ্ছে অস্তিত্ব, এই সত্তা মানে হচ্ছে অস্তিত্ব। তার মানে আমরা ধরি যে জীব সত্তা, মানব সত্তা, এরকম শব্দ আমরা দেখতে পাই। আর এই সত্তা মানে আমরা যেটা বলেছি, এই সত্তা মানে হচ্ছে অধিকার বা মালিকানা। এই সত্য, এই সত্য মানে হচ্ছে অধিকার বা মালিকানা। আমরা বলি যে গ্রন্থ সত্য, মানে ওই গ্রন্থের বা ওই বইয়ের মালিকানা বা অধিকার হচ্ছে তার, এটা আমরা গ্রন্থ সত্য হিসেবে দেখি। তাহলে অধিকার বা মালিকানা অর্থে যে শব্দ আছে, সে শব্দে তয় তয় দিয়ে বফলা নাই, এখানে তয় তয় আবার বফলা আছে। তাহলে এটা সত্ত্বাধিকার বা সত্ত্বাধিকারী হইতে পারে। নিচের কোন বানানটি শর্ত যেটা অধিকার বা মালিকানা বোঝায় এমন? তো অধিকার বা মালিকানা বোঝাইছে, মালিক বোঝাই নাই। যদি পার্সন বা মালিক বোঝাইতো তাহলে সত্ত্বাধিকারী হইতো। তাহলে অধিকার বা মালিকানা যেহেতু বোঝাইছে, তাহলে সত্ত্বাধিকার, এটা হবে উত্তর। সত্ত্বাধিকার, সত্যযুক্ত অধিকার। এই সত্ত্বাধিকারকে ভাঙলে আমরা পাবো কি? সত্য প্লাস অধিকার, সত্য প্লাস অধিকার, সত্ত্বাধিকার।
তাহলে তোমরা তো প্রশ্নের উত্তর কোনটা এটা লিখবা, সাথে সাথে বানানটাও যদি বাংলায় লিখতে পারো, বানানটাও যদি এখানে বাংলায় লিখতে পারো, তাহলে কিন্তু সেক্ষেত্রেও তোমাদের বানানটা লেখা হইলো, প্র্যাকটিস হইলো, পড়াও হইলো। খাতায় তো নোট করবা, আমরা সবসময় বলি খাতা কলম নিবা, সাথে সাথে এখানেও যদি বাংলাটা লিখতে পারো তাহলে তোমাদের একটু কাজ আগাইলো। পরের প্রশ্নে আমরা যাই, নিচের কোনটি আরবি শব্দ? কুর্নিশ। এই কুর্নিশ শব্দটা আমরা জানি কুর্নিশ একটা তুর্কি শব্দ, কুর্নিশ হচ্ছে তুর্কি শব্দ। এরপরে ঝান্ডা, ঝান্ডা হচ্ছে হিন্দি শব্দ। পতাকা বা নিশান, ঝান্ডা হচ্ছে হিন্দি শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুশ্মন শব্দ আছে, দুশ্মন শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ। আর আমাদের যে উত্তর যেটা হবে জেদ, এই জেদটা হচ্ছে আরবি শব্দ। নিচের কোনটি আরবি শব্দ? তাহলে আমরা এই যে চারটা শব্দ পেয়েছি, সেই চারটা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেদ হচ্ছে আরবি ভাষার শব্দ। তোমাদের একটু কাজ দেই, সেটা হচ্ছে তোমরা একটু লিখবা কুর্নিশ তুর্কি, ঝান্ডা হিন্দি, দুশ্মন ফার্সি, জেদ আরবি। যা লেখা আছে শব্দগুলো লিখে পাশে যে যা শব্দ আমি লিখেছি সেটা লিখবা। তোমরা তুর্কিকে সংক্ষেপে টু ডট লিখতে পারো, হিন্দিকে সংক্ষেপে হি ডট লিখতে পারো, ফার্সিকে সংক্ষেপে ফা ডট লিখতে পারো, আরবিকে সংক্ষেপে আ ডট লিখতে পারো। এইভাবে সংক্ষেপে শব্দগুলো লিখে একটু পাশে লেখো। তাহলে এই চারটা শব্দ যদি তো কখনো প্রশ্ন হয় তাহলে আমরা পেরে যাব, একবার লিখে পড়া হয়ে যাবে, জীবনেও ভুলবা না। আমি একটু দেখতে চাই যে তোমরা এটা লিখেছো কিনা, লিখেছো কিনা একটু দেখতে চাই। সবাই কোনটা কোন ভাষার শব্দ একটু লিখেছে কিনা দেখতে চাই। শরীফ সরকার আসসালামু আলাইকুম বলেছে। ওয়ালাইকুম আসসালাম শরীফ। অনেকে উত্তর দিচ্ছে, ফারিয়া তফান্নম তো আছেই, সুমাইয়া উত্তর দিচ্ছে, জুথি, তাইবা সুলতানা, সুমাইয়া, কৃষ্ণপাল আছে আমাদের সাথে, সীমান্ত দেখতে পাচ্ছি, নিয়াজ, নীলু, সঞ্জিদা ইসলাম, তাইবা সুলতানা। লিখছি, আমি দেখতে চাই, আমি জানি যে তোমাদের কমেন্ট যেহেতু পরে আসে, আশা করছি যে তোমরা সবাই লেখায় ব্যস্ত আছো। এই শব্দগুলো একবার করে তোমাদের খাতায় তো নোট নিতেই পারো, একটু কমেন্ট সেকশনে, এই যে ফারিয়াত আফানুম দেখছি কমেন্ট সেকশনে লিখেছে, গুড, ভেরি গুড। মাসুদও লিখেছে, মুহিব লিখেছে একটা, রাহাত দুশ্মন, দুশ্মন সমান ফা লিখেছে, আমি জানি না। জি ভাই লিখেছি। সাকিব মাহমুদ রুমি যুক্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, সে বলছে জি ভাই লিখেছি। রুমি অসংখ্য ধন্যবাদ। তোমার বাফলের কি খবর? বাফলের লোকজন ভালো আছে? ওকে, ফাইন ফাইন, অনেকে লিখেছে, আবিদা লিখেছে, আফসানা রিমিকে আমি লিখতে দেখছি। পরের প্রশ্নে যাই, প্রশ্ন নাম্বার 4, ঠিক শব্দগুচ্ছ। তার মানে এটাও বানানের প্রশ্ন, এটাও বানানের প্রশ্ন, আমাকে বানান কোনটা শুদ্ধ সেটা বের করতে হবে। প্রথমে শিহরণ নিয়ে যায়, বাংলা অভিধান, বাংলা ব্যবহারিক অভিধান। যদি বাংলা ব্যবহারিক অভিধান একটা আছে, আর একটা হচ্ছে আধুনিক বাংলা অভিধান। আধুনিক বাংলা অভিধানে গেলে শুধু একমাত্র শিহরণ দন্তানো দিয়ে শুদ্ধ আছে দেয়া, আর ব্যবহারিক বাংলা অভিধান যেটাই আসলে দেখা উচিত, আমি গ্রিন পেপার, গ্রিন উপরে কাভার, এবং যে পিডিএফ ফাইলটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়েছি আমাদের যাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, ওখানে যে শিহরণ বানান আছে, শিহরণ বানান ওখানে দুইটা আছে। শিহরণ বানান ওখানে মূর্ধন্যও দেওয়া আছে, পাশে দন্তান্নও দেওয়া আছে। তার মানে শিহরণ বানান মূলত ওখানে সংস্কৃত শব্দ দেওয়া আছে, তার মানে শিহরণ বানানে রয়ের পরে নটা মূর্ধন্য হওয়ার কথা, মূলত মূর্ধন্য দিয়ে হয়, যেহেতু কমা দিয়ে দন্তান্ন দেওয়া আছে তার মানে দন্তান্নটাও শুদ্ধ। তার মানে শিহরণ বানান এখানে ঠিক আছে। দারুণ, এই দারুণ বানানো ঠিক আছে। দরুন মানে দ্বারা, এর দরুন, আমি এর দরুন আমি কি পেলাম, এর মাধ্যমে আমি কি পাইলাম। তাহলে এইখানে আমি দেখলাম এই তিনটা শব্দের বানান ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকিগুলোতে ভুল আছে, ভুলগুলো দেখি। গন্ডুস, গন্ডুস বানানের রস্যকার এখানে পড়ে নাই। সান্ন, সান্ন মানে সন্ধ্যা। তাহলে আমরা জানি দিনের পূর্বভাগ পূর্বাহ্ন, এটা তোমাদের বারবার দেখাইছে, আরও একবার দেখাই। দিনের প্রথম ভাগকে পূর্বাহ্ন বলে, পূর্বাহ্ন বানান নিচে ন, তার মানে মধ্যাহ্ন। দিনের দিনের মাঝখান ভাগকে বলা হয় মধ্যাহ্ন, মধ্যাহ্নর পেটে ন, পেটে ন মানে দন্তান্ন। দিনের অপর ভাগ, দিনের অপর ভাগকে বলা হয় অপরাহ্ন, অপরাহ্ন মানে হচ্ছে বিকাল, নিচে ন তার মানে মধ্যাহ্ন। দিনের শেষ ভাগ, শেষ ভাগকে বলা হয় সন্ধ্যা, সাহাহ্ন, পেটে ন, পেটে ন মানে দন্তান্ন।
তাহলে যদি পেটে ন মানে দন্তান্ন হয়, তাহলে সান্ন বানানের নিচে আছে, এটা পেটে হবে, পেটে হবে মানে দন্তান্ন হবে। ঈপ্সিত ঠিক আছে। আশিস বানান, আশিস মানে হচ্ছে আশীর্বাদ, আশিস মানে হচ্ছে আশীর্বাদ। তা আশিস বানানে এরকম দীর্ঘই হয় না, আশিস বানান হচ্ছে এরকম, আশিস মানে হচ্ছে আশীর্বাদ। ইতপূর্বে, ইতপূর্বে, ইতো মধ্যে হয়, কিন্তু ইতপূর্বে হয় ইতো বিসর্গ পূর্বে। আর শাশুড়ি, শাশুড়িতে বফলা হবে না, শাশুড়ি বানান এরকম। তাহলে এখানেও আমি ভুল পাইতেছি। এরপরে ভস্য, ভস্য বানানে মূর্ধন্যস্য হয় না পেট কাটা, ভস্য বানানে দন্তস্য হয়, ভস্য বানানে দন্তস্য হবে। পুষ্পাঞ্জলি বানানে এখানে মূর্ধন্যস্য হবে, পুষ্পাঞ্জলি, দরিদ্রতাটা ঠিক আছে। তাহলে এইগুলো বানান ভুল আছে, আর শিওরণ দারুণ দরুন এই বানান ঠিক আছে। এটা হচ্ছে ঠিক শব্দগুচ্ছ। তোমরা বানানগুলো যখন আসো, বানান যখন সামনে আসে, বানান নিয়ে যখন প্রশ্ন ব্যাখ্যা করি, তোমরা সাথে সাথে যতদূর পারো এখানে লিখে ফেলো বানান। তোমার খাতা কলম নিয়েও লিখতে পারো, কমেন্টের এখানেও লিখতে পারো। প্রশ্ন নাম্বার 5, কোনটি বিশেষ্য? যখন আমরা বিশেষ্য বের করব, যদি এরকম শব্দ দেয়, আমাদের যদি কোনো বাক্য বা প্যাসেজ দেয়, ওখান থেকে আমি যে ওয়েতে তোমাদেরকে বলেছি যে তুমি কেমন দিয়ে প্রশ্ন করবা, কেমন দিয়ে প্রশ্ন করবা, যদি উত্তর হয় কেমন প্রশ্নের উত্তর, সেটা হয় বিশেষণ। কেমন প্রশ্নের উত্তর বিশেষণ হয়। আবার আমরা আরেকটা জেনেছি যে কি প্রশ্নের উত্তর বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর হয়, তাহলে সেটা হয় বিশেষ্য। এছাড়াও আরও 2-3টা ওয়ে তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম। তাহলে কি বা কাকে দিয়ে বিশেষ্য, কেমন দিয়ে প্রশ্নের উত্তর হইলে বিশেষণ, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। এখন এখানে যেহেতু শব্দ আছে, যখন কোনো শব্দ দিবে সহজে যদি আমরা দেখে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি, তাহলে তো ভালো। যদি মনে হয় একটু কঠিন হচ্ছে, তাহলে ওই শব্দ দিয়ে পরে একটা শব্দ অ্যাড করে প্রশ্ন করতে হবে, তাইলে ভালো হয়। যেরকম আক্রোশ, আমরা অপরিচিতা গল্পে দেখেছি আক্রোশের কালো স্রোত, কাল স্রোত, আক্রোশের স্রোত। তাহলে আক্রোশ শব্দটাকে আমি দেখতে পাচ্ছি যে এই শব্দটাকে আমি চেঞ্জ করতে পারছি, আক্রোশের বলতে পারছি। আক্রোশের মানে শেষে এর বিভক্তি যুক্ত হয়েছে। আমরা বিশেষ্য বিশেষণ ভাগের জন্য দেখেছি যে শব্দের শেষে বিভক্তি যুক্ত হইলে সেটা বিশেষ্য হয়, কারণ বিশেষণের শেষে কখনো বিভক্তি যুক্ত হয় না। তার মানে কোনটি বিশেষ্য? আক্রোশ। আমরা উত্তর পেয়ে গেছি। এখন বাকিগুলো একটু বিশ্লেষণ করি। পরাজিত, আমরা জানি যে পরাজিত সৈনিক বলতে পারি, পরাজিত সৈনিক। এই নির্বাচন হইল, নির্বাচনের পরে যারা হারিয়ে গেছে তাদেরকে বলা হবে পরাজিত প্রার্থী, পরাজিত প্রার্থী। তাহলে সৈনিক বা প্রার্থীকে মডিফাই করছে পরাজিত, তার মানে আমি দেখছি যে এখানে এই সৈনিকটাকে মডিফাই করছে পরাজিত, তার মানে এটা বিশেষণ, অন্য শব্দকে বলেছে। কেমন প্রার্থী বা কেমন সৈনিক? পরাজিত সৈনিক, তাহলে এটা বিশেষণ। এটা আমরা বের করলাম। আচ্ছা, এরপরে আমরা যাই দূরদমনীয়। মানে আমরা দূরদমনীয় কারো সম্পর্কে বলি, একজন ব্যক্তিকে বলি, যেরকম হাসনাত আব্দুল্লাহ হচ্ছে দূরদমনীয়, তাকে দমন করা যায় না। তাইলে এই শব্দটা কোনো পার্সনকে মডিফাই করছে, তার মানে এটাও বিশেষণ। শারীরিক শিক্ষা, আমরা জানি শব্দ শারীরিক শিক্ষা, তার মানে এখানে শারীরিক শব্দটা শিক্ষা শব্দটাকে মডিফাই করছে, তাহলে এটাও বিশেষণ। তাহলে শারীরিক, দূরদমনীয়, পরাজিত, তিনটাই বিশেষণ। আর আক্রোশ এটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য বিশেষণ বা ব্যাকরণিক শ্রেণী, এখান থেকে প্রশ্ন হবে, ইম্পর্টেন্ট। এখন এটা বুঝতে পেরেছে কিনা, এই 4টা শব্দ আমরা বুঝতে পারলাম কিনা, 4টা শব্দ আমরা বুঝতে পারলাম কিনা? পিডিএফ কিভাবে পাবা এটা নিয়ে তোমাদের সাথে পরে কথা হবে। তার আগে বলো যেভাবে বোঝালাম তোমরা বুঝতে পারছো কিনা। উত্তর আক্রোশ মানলাম, কিন্তু তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা যে আক্রোশ, পরাজিত, দুর্দমনীয়, শারীরিক কোনটা বিশেষ্য বিশেষণ? যেভাবে বোঝালাম এইভাবে তোমাদেরকে বিশেষ বিশেষণ বোঝা শিখতে হবে। 6 নম্বর, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। এখানে শির কোন কারক? প্রশ্ন হয়েছে কারকের, কিন্তু প্রশ্নটা এসেছে আমাদের কবিতা থেকে, কবিতার একটা লাইন থেকে। আমি কারক তোমাদেরকে, কারকের এই কারকটা শির নেহারি, আমরা জানি নেহারি মানে হচ্ছে দেখে, হ্যাঁ, শির দেখে মানে মানে উন্নত মাথা দেখে অথবা গরদান দেখে। আমারই নত শির, তার মানে সে মাথা উঁচু করে দাঁড়াইছে, তার শির দেখে নত শির ওই শিকর হিমাদ্রির। তার মানে আমি এমনভাবে বিদ্রোহ
তুলে ধরবো যে আমার উন্নত মাথা, আমার উঁচু করে রাখা মাথাকে দেখে শিখর হিমাদ্রির নত শির হবে। ওই হিমাদ্রির পৃথিবীর সর্বোচ্চ যে বিন্দু, সে বিন্দু আমার সামনে অনুগত হবে। এখন এখানে সহজ বাংলা হইতেছে, আমার মাথা দেখে পৃথিবীর সর্বোচ্চ চূড়া, সব থেকে উঁচু মাথাও নত হবে। তাইলে শির নেহারি, আমি এখন যদি পড়ি এখানে শির কোন কারক, তাহলে আমি এখন প্রশ্ন করি, এটা তো ক্রিয়া দেখে, আমি এখন প্রশ্ন করলাম কি দেখে, কি দেখে? উত্তর হইতেছে শির দেখে। তাইলে বলতেছে যে হিমালয়ের সর্বোচ্চ বিন্দু আমার মাথা দেখে নত হচ্ছে, দেখে কি দেখে? শির দেখে। তাহলে কি প্রশ্নের উত্তর? কর্তৃকারক কি হয়? হয় না। করণকারক হয়? হয় না। যদি ওটা দিয়ে করা যাইতো তাহলে হয়তো, শির দিয়ে তো কিছু করা যায় না। অধিকরণ কারক হয় না, তাহলে হবে কি? কর্মকারক। এটার উত্তর হচ্ছে কর্মকারক। এটা বুঝছে কিনা? 6 নম্বরে শির নেহারি, এটা বুঝছে কিনা? কর্তৃকারক তো হবে না। 7 নম্বর অম্বর। তোমরা এক একটা প্রশ্ন বোঝার পরে, ক্লিয়ার হওয়ার পরে, এটা ডান বা বুঝেছি, ওকে, ক্লিয়ার, এরকম একটু লিখো তোমরা। যেহেতু ফেসবুকের কমেন্ট একটু পরে আসে, আমি বললে আবার একটু সময় যাচ্ছে, তোমরা বোঝার সাথে সাথে, ক্লিয়ার হওয়ার সাথে সাথে একবার একটু কমেন্ট করো। কি কাকে কর্ম, কে বা কারা কর্ত্রী। গুড। ফারিয়া তাবান্নুম ঠিকই লিখেছ। ওকে, আফসানা জাহান বলতেছে কর্মকারক। হ্যাঁ। অম্বর শব্দের অর্থ কি? আমরা জানি অম্বর মানে হচ্ছে আকাশ। অম্বর মানে হচ্ছে আকাশ। তাহলে মেঘ না, হ্যাঁ, কৃত্রিম না, জলাশয় না, আকাশ। এখন এখানে যেহেতু আরেকটা কমন, মানে আরেকটা শব্দ এসছে মেঘ, তাহলে আমাকে এখন তোমরা মেঘ শব্দের কয়েকটা সমার্থক শব্দ লিখবা। মেঘ, মেঘ প্রকাশ করে এরকম কয়েকটা সমার্থক শব্দ। আর আকাশ শব্দ, আকাশ, আকাশ শব্দের সমার্থক শব্দ বলবো আকাশ। অম্বর আমরা শিখেছি, তোমরা একটু কমেন্টে আকাশ শব্দের সমার্থক শব্দ কি কি আর মেঘ শব্দের সমার্থক শব্দ কি কি একটু লেখো, কয়েকটা শব্দ আমি একটু দেখতে চাই। অম্বর মানে আকাশ, প্রথমে আকাশ শব্দের সমার্থক শব্দ লেখো। আকাশ শব্দের সমার্থক শব্দ, ডান, হ্যাঁ, গুড, বুঝেছ। প্রথমে তোমরা আকাশ শব্দের সমার্থক শব্দ লিখবা, এরপরে এরপরে মেঘ শব্দের সমার্থক শব্দ। আকাশ শব্দের সমার্থক শব্দ লেখো, মেঘ শব্দের সমার্থক শব্দ লেখো। দেখো আমরা পড়তে আসি, তাহলে এখানে পড়ার কাজ করবো। হ্যাঁ, গুড, সবাই লিখছো, কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে একটু লেখো, পড়াটা তো হয়ে যায়। আকাশ, না, ফারিয়া লিখছে গগন। আচ্ছা, পেলাম, আকাশ, গগন। আকাশ শব্দের সমার্থক শব্দের ভিতরে আমরা গগন পাবো। গুড। আর আর কই আকাশ শব্দের সমার্থক শব্দ দেখতে পাচ্ছি না। গগন পাবো। মেঘের ভিতরে একজন বলছে জলধি। জলধি মানে মেঘ না, জলধি মানে সাগর। মেঘের ভিতরে আমরা পাবো জলদ, জল দেয় যে, জলদ পাবো, জলধি না। আকাশের ভিতরে নভ পাবো, বোম পাবো, অন্তরিক্ষ পাবো। গুড। নভ, বোম, অন্তরিক্ষ। গুড। গগন, নব, বোম, অন্তরিক্ষ। তারিন নাহার বলতেছে মেঘ জলদি না, জলধি মানে সাগর, আর জলদ মানে জল দেয় যে। খ মানে আকাশ, হ্যাঁ, গুড, খ মানে আকাশ, খ মানে আকাশ। আমরা মেঘের মাত্র একটা পেয়েছি, জলদ। মেঘের তোমরা এই পর্যন্ত একটা পেয়ে বলেছ, জলদ, জলদ, জল দেয় যে। আসমান মানে আকাশ, হ্যাঁ, আকাশের ভিতরে আমরা আসমান ধরতে পারি, আসমান মানে আকাশ। অন্তরিক্ষ মানে আকাশ, গুড, অন্তরিক্ষ মানে আকাশ, অন্তরিক্ষ মানে আকাশ। মেঘের একটা পর্যন্ত লিখেছে, এ পর্যন্ত মেঘ, জলদ, অম্বুদ বানানো হয় নাই, রাহাত, জিমুদ বানানো হয় নাই, জিমুদ বানানো হয় নাই, অম্বুদ বানানো হয় নাই, বারিদ। গুড। তাই বা সুলতান বলছে জলদ, বারিদ, বাড়ি দেয় যে, বারিদ, এটা মেঘের সমার্থক শব্দ, জলদ, বারিদ।
বারিদ, মেঘের দুইটা পাচ্ছে মাত্র, মেঘ, জলদ, বারিদ, এছাড়া আর পাইলাম না মেঘের। জিমুত, গুড। এই পর্যন্ত থাক, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 8, এ বর্ণের সংবৃত উচ্চারণ, উদাহরণ নয়। তার মানে সংবৃত নয়, তার মানে কোনটা বিবৃত, কোনটাতে এর উচ্চারণ বিবৃত হয়েছে। তার মানে এ বলতে গিয়ে তুমি এমন ভাবে উচ্চারণ করছো যে তোমার দুই ঠোঁটের মাঝখানের দূরত্ব বেড়ে গেছে। দেখো আমি যদি এ বলি, দুই ঠোঁটের দূরত্ব যতটুকু, আমি যদি এ বলি তাহলে দুই ঠোঁটের দূরত্ব বাড়ে। তার মানে কোন জায়গায় এ হয়ে গেছে, এ মানে হচ্ছে বিবৃত, এর উচ্চারণ এর মতো হয়ে গেছে। তার মানে এর উচ্চারণ যেখানে বড় সেটা হচ্ছে বিবৃত, এর উচ্চারণ যখন ছোট, এ বললে ছোট হয়, মুখ ছোট থাকে, সংবৃত। বলেছে সংবৃত নয়, তার মানে বিবৃত। যেখানে এ আছে আমাকে সেটা বের করতে হবে, এ কোথায় আছে সেটা বের করি। এ দেখো যেখানে, তার মানে এখানে এর মতো উচ্চারণ, তার মানে এখানে সংবৃত উচ্চারণ, সংবৃত। এবার এখানেও এর মতো উচ্চারণ, তার মানে এখানেও সংবৃত উচ্চারণ, সংবৃত। দয়ের সাথে যে একার আছে এখানেও এর মতো উচ্চারণ, তার মানে এখানেও সংবৃত উচ্চারণ। দেশ, সংবৃত উচ্চারণ। কিন্তু নিচে যেটা আছে দেখো, এখানে যে এটা আছে, এখানে এর উচ্চারণটা এর মতো নাই। এখানে যে একার আছে আমরা বলি খেলা না, আমরা বলি খেলা। তার মানে এখানে এর উচ্চারণটা এর মতো আছে, এর মতো মানে হচ্ছে বিবৃত। আমাদেরকে চেয়েছে কোন জায়গায় বিবৃত উচ্চারণ আছে, তাহলে উত্তর হচ্ছে খেলা, উত্তর হচ্ছে খেলা। আমার মনে এটা বুঝছো। 9 নাম্বার, কোনটি শুদ্ধ, প্রশ্ন এসেছে সন্ধি থেকে, সন্ধি সাধিত কোন জায়গায় শুদ্ধ আছে, আমরা একটু বের করি কোন জায়গায় শুদ্ধ আছে। তন্নি বফলা আছে, আমরা জানি বফলা থাকলে উ দিতে হয়, এখানে উ আছে, শেষে দীর্ঘইকার আছে, দীর্ঘই দিয়ে লেখা। তার মানে আমরা প্রথমটাই শুদ্ধ পেয়ে গেছি। আশ্চর্য, আশ্চর্য শব্দে বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী তালবস্যার জায়গায় বিসর্গ হওয়ার কথা, কিন্তু আশ্চর্য শব্দের সন্ধি বিচ্ছেদে আমাদেরকে আশ্চর্য হয়ে যাইতে হবে। এর কারণ হচ্ছে এটা একটা ঘাওড়া সন্ধি বিচ্ছেদ, আশ্চর্য নিয়ম অনুযায়ী হয় না। আশ্চর্য আমাদেরকে আশ্চর্যান্বিত করে এর সন্ধি বিচ্ছেদ হবে আ যুক্ত চর্য, এবং এটা নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তাহলে এইটা শুদ্ধ না। ভয়ার্থ আমরা জানি যদি রেফ থাকে তাহলে ঋত লিখতে হয়, তাহলে ভয় যুক্ত আর্ত না, ভয় যুক্ত ঋত, এটা ভুল আছে, এখানে বিসর্গ হবে না। পুনরায় আমরা জানি র তুলে দিয়ে বিসর্গ দিতে হয়, তাহলে পুন বিসর্গ হইতেছে। এরপরে আই, এখানে অয় আছে, যেহেতু আকার আছে তাহলে আই হবে, আই হবে, তাহলে এটাও ভুল। আমরা নিচের তিনটা ভুল পেয়েছি, আর এই তন্নি এটা শুদ্ধ পেলাম। তাহলে সন্ধিখাটিত শুদ্ধ শব্দ হচ্ছে এটা। মাটি দিয়ে গড়া যা তার এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন হয়েছে, যা মাটি দিয়ে গড়া তাকে কি বলা হয়, মৃন্ময়, মৃন্ময়। এর সন্ধি বিচ্ছেদ কি, মৃৎ যুক্ত ময়। মৃৎ মানে কি, মৃৎ মানে হচ্ছে মৃত্তিকা, মৃত্তিকা মানে কি, মৃত্তিকা মানে হচ্ছে মাটি। যা মাটি দিয়ে গড়া তাকে কি বলে, মৃন্ময়। তাহলে মৃন্ময় হচ্ছে উত্তর। এখন বাকিগুলো একটু আমরা দেখি কি কি। মূর্তি, মূর্তি মানে আমরা জানি রূপ, গড়ন, আকার। এই যে মানুষের মূর্তি, কোনো কিছুর মূর্তি, এই মূর্তি মানে হচ্ছে চেহারা, রূপ, আকার, এটা আমরা জানি। আর মর্ত, ওই যে মর্ত থেকে, মর্ত ত্যাগ করেছেন, তাহলে মর্ত শব্দটা থেকে আসে হচ্ছে পৃথিবী, মর্ত মানে পৃথিবী। আবার এটার বিশেষণ রূপ আছে, মর্তটা যদি বিশেষ্য হয় তাহলে হয় পৃথিবী। আবার এই মর্ত শব্দটি বিশেষণও হইতে পারে, বিশেষণ যদি হয় তখন সেটা হয় পার্থিব, অর্থ দাঁড়ায় পার্থিব। তাহলে মর্ত শব্দে একই বানান, বিশেষ্য হইতে পারে, বিশেষণ হইতে পারে, পৃথিবী বা পার্থিব হইতে পারে। আর মূর্তি মানে রূপ, চেহারা, আক্রা। এখানে উত্তর হচ্ছে মৃন্ময়। 11, যথার্থ বিপরীত শব্দ যুগল,
তার মানে বিপরীত শব্দ যুগল ঠিক আছে কোন জায়গায়? আমরা জানি অনাবিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবিল। অনাবিল মানে যা আবিল নয়, যা আবিল মানে হচ্ছে নোংরা, আর অনাবিল মানে নোংরা নয়, পরিষ্কার। অপচয় এর বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয়। অপচয়ের বিপরীত শব্দ হচ্ছে সঞ্চয়। এরপর আমরা যাই বন্ধন। বন্ধন এর বিপরীত শব্দ হচ্ছে মুক্তি। আর বিষাদ, বিষাদ কষ্ট, তাহলে আনন্দ। আনন্দ। অতিকায় মানে অনেক বেশি বড়, বৃহদাকার। তার মানে আমরা বন্ধনের বিপরীত শব্দ বিষাদ হইতে পারে না, বন্ধনের বিপরীত শব্দ মুক্তি দেখলাম, বিষাদের বিপরীত শব্দ আনন্দ, অনাবিল আবিল, অপচয় আর সঞ্চয় বিপরীত শব্দ পাইলাম। অতিকায় আর বৃহদাকার একই জিনিস, তাহলে এটা বিপরীত শব্দ না। আর যেটা উত্তর সেটা হচ্ছে চাক্ষুষ, মানে যেটা চোখের সামনে, চোখের সামনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চাক্ষুষ। এর বিপরীত শব্দ হচ্ছে অগোচরে, গোচর এর হয় না, তার মানে চোখের সামনে না যেটা, তার মানে এটা ঠিক বিপরীত শব্দ। এটা ঠিক বিপরীত শব্দ, এখানে বিপরীত শব্দ ঠিক আছে। 11 নম্বর। 12 লেজার এর শব্দের অর্থ কি? লেজার মানে খতিয়ান। লেজার মানে খতিয়ান। পারিবারিক শব্দ থেকে প্রশ্ন হয়, এরকম একটা কমন প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা পারিবারিক শব্দ একটু বিগত বছরের প্রশ্ন দেখে যাও ভালো করে। পারিবারিক শব্দ থেকে একটা প্রশ্ন থাকবে। প্রবণতা শব্দটি কোন নিয়মে গঠিত? আমরা প্রবণতা শব্দটাকে যদি বিশ্লেষণ করি তাহলে এর মূল শব্দ আমরা পাবো কি? প্রবণ। তাহলে প্রবণ শব্দ থেকে সাথে তা যুক্ত হয়েছে, তা যুক্ত হয়েছে। এখন তা একটা কি? আমরা জানি তা একটা প্রত্যয়। যদি তা একটা প্রত্যয় হয় তাহলে প্রবণতা শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে? সমাস যোগে না, সন্ধি যোগে না, উপসর্গ যোগে না, এটা প্রত্যয় যোগে গঠিত হয়েছে প্রবণতা। পরের প্রশ্ন 14 নাম্বার। এই জুলাই সনদ, জুলাই বিপ্লব, এটা নিয়ে খুব কথা হইতেছে। তো জুলাই সনদ বা জুলাই বিপ্লবের আমরা একটা প্রশ্ন সলভ করি। জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এখানে ফ্যাসিবাদ মুক্ত ও তাজা শব্দদ্বয় কোন শব্দ সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যাই প্রশ্ন। আমাকে বের করতে হবে কি? তাজা রক্ত, তাজা রক্ত আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। আমরা এর পরে কোনো শব্দ পাচ্ছি কিনা খুঁজে পাচ্ছি। বাংলাদেশ আছে, বাংলাদেশকে প্রশ্ন করলাম যে আমরা কেমন বাংলাদেশ পেয়েছি, আমরা কেমন বাংলাদেশ পেয়েছি, এর উত্তরে আমরা পাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত। তাহলে কেমন প্রশ্নের উত্তর হইলে সে পদটা কি হয়? বিশেষণ হয়। একটা পাইলাম। আর একটাতে যাই, তাজা রক্তের বিনিময়। এই রক্তের বিনিময় আমরা প্রশ্ন করি কেমন রক্ত? যারা জীবন দিয়েছেন সেই রক্তকে কেমন রক্ত বলছে? তাজা। তাহলে কেমন প্রশ্নের উত্তর পেয়েছি? তাজা। তাইলে এটাও বিশেষণ, কেমন প্রশ্নের উত্তর বিশেষণ হয়। তার মানে তাজা শব্দটা এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের অবস্থা কেমন এটা বোঝাইছে, ফ্যাসিবাদ মুক্ত। তার মানে প্রথমটি বিশেষণ, দ্বিতীয়টি বিশেষ্য না, এরপরে যেটা আছে না, উভয়ই বিশেষ্য, এটাও না, উত্তর হচ্ছে উভয়ই বিশেষণ। ব্যাকরণ শব্দ থেকে আসা প্রশ্ন, আমরা মনে হয় এটা বুঝছি। পরের প্রশ্ন বিষাদ সিন্ধু, খুবই কমন, খুবই কমন প্রশ্ন। বিষাদ সিন্ধু, দেখো বিষাদ সিন্ধু শেষে কি আছে? সিন্ধু। সিন্ধু একটা বিশেষ্য, শেষে বিশেষ্য। আর বিষাদ দুঃখ কষ্ট, এটা কি দেখা যায়? দেখা যায় না। তাহলে আমার দুঃখ কষ্ট কেমন? সিন্ধু বা সাগরের মতো। তার মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের অভেদ কল্পনা হয়েছে। শেষে সিন্ধু বিশেষ্য আছে, শেষে বিশেষ্য, আর আগে যে বিষাদ শব্দটি আছে, এই বিষাদ শব্দটি একটা অধরা, যার কোনো অস্তিত্ব নেই, আমরা দেখতে পাই না, খুঁজে পাই না। দুঃখ কষ্ট সুখ এগুলোকে দেখা যায়? উত্তর হচ্ছে দেখা যায় না। এরকম অধরা বস্তু আর শেষের পদটি যদি বিশেষ্য হয়, তুমি সমাস বা ব্যাস বাক্য করতে হবে না। ব্যাস বাক্য করা ছাড়াও শব্দের শেষে বিশেষ্য আছে, তার আগে যদি অধরা বস্তু থাকে তাহলে সেটাকে বলা হবে রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাস। বাংলা যৌগিক স্বরধ্বনি সর্বসা করলে কতটি? যৌগিক স্বরধ্বনি চাইছে। আমরা জানি যে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি
মানে মূল স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। আর যৌগিক স্বরধ্বনি তার মানে একটা স্বরধ্বনিকে ভেঙে আমি 2টা মৌলিক স্বরধ্বনি পাবো। এরকম যৌগিক স্বরধ্বনির সংখ্যা মোট 25টি। আর যৌগিক স্বরধ্বনির বর্ণ যদি খুঁজি তাহলে বর্ণ পাবো 2টা, কি কি? ওই এবং ও। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনির বর্ণ চাই নাই, তাহলে যৌগিক স্বরধ্বনি সর্বসাকুল্যে 25টি। উত্তর হচ্ছে 25টি। শুদ্ধ বানান গুচ্ছ, এখন এখানেও প্রশ্ন বানান দেখি আমরা। বধূ আর বধূ, এই বধূ মানে হচ্ছে বন্ধু, এই বধূ মানে হচ্ছে বন্ধু। আর এই বধূ দীর্ঘকার, এই বধূ মানে হচ্ছে স্ত্রী। বধূ আমার বাড়ি দিয়া, আমার বধূ আন বাড়ি যায়, আমার আগ্নেয়া দিয়া, এরকম একটা কথা আছে। বধূ মানে স্ত্রী। আর প্রজ্বলনে 2টা জ হবে না, এটা ঠিক আছে। বন্দ্যোপাধ্যায় জফলা হবে, তাহলে এটা ভুল। এখানে আমরা ভুল পাচ্ছি, শুদ্ধ বানান বের করতে হবে। অদ্ভুত ঠিক আছে, ভুলের অসুকার ঠিক আছে, প্রজ্বলনে একটা জ এবং বফলা ঠিক আছে, কৌতূহলে দীর্ঘকার এটা ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে এইটা। ঘনিষ্ঠ না, ঘনিষ্ঠ। ঘড়িয়াল ঠিক আছে, বৈশিষ্ট্যতে জফলা। আপোষ বানান এরকম না, আপোষ বানান আমরা সবাই ভুল করি। আপোষ বানান হচ্ছে আপস, লিখবা আপস কিন্তু উচ্চারণ হবে আপোষ, মিটমাট। হ্যাঁ, কোনো ঝামেলা দূর করে ফেলা। আপোষহীন নেত্রী খালেদা জিয়া, তার মানে মিটাইতো না, অসত্যের সাথে কোনো মিটমাট হবে না, এরকম। শ্রেণী বানানে রস্বইকার হবে, ইতোমধ্যে ঠিক আছে, উপযুক্ত ঠিক আছে। কৌলিন্য বানানে এখানে এ হবে, লয়ে দীর্ঘইকার হবে, কৌলিন্য। কৌলিন্য বানান এরকম হবে। বংশ গৌরব বা বংশ যে প্রথা, যে বিভেদ আছে, এটাকে কৌলিন্য বলে। উপযুক্ত শ্রেণী, আমরা সবগুলো বানান দেখেছি, সবগুলো বানান লিখেছি। আশা করছি তোমরাও এটা লিখে প্র্যাকটিস করবা। আপস। প্রশ্ন নম্বর 18, শুদ্ধ বাক্য কোনটি? সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সকল আবার সদস্য বৃন্দ একসাথে হবে না। বিবিধ প্রকার দ্রব্য কিনলাম, বিবিধ আবার প্রকার, এটা একসাথে হবে না। তার সৌন্দর্য মনোমুগ্ধকর, এটা ঠিক আছে। আর কাল পদক্ষেপ নেওয়া হবে, এটা হবে না, এটা হবে আগামীকাল। আগামীকাল পদক্ষেপ নেওয়া হবে, বা আগামীকাল ব্যবস্থা নেওয়া হবে, বা কাল ব্যবস্থা নেওয়া হবে, এরকম হবে। কাল ব্যবস্থা নেওয়া হবে বা আগামীকাল ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এটা ভুল আছে। শুদ্ধ বাক্য হচ্ছে শেষেরটা। অনহ এর বিপরীত শব্দ কোনটি? আমরা জানি অনহ মানে কি, অনহ মানে হচ্ছে দিন। তাহলে অনহ শব্দের বিপরীত শব্দ সূর্য, গতি, অপর না। অনহ এর বিপরীত শব্দ হচ্ছে রাত্রি, অনহ এর বিপরীত শব্দ। প্রশ্ন নম্বর 20, বায়ু শব্দের সমর্থক নয় কোনটি দিয়ে বায়ু বোঝায় নাই? কোনটা দিয়ে বায়ু বোঝায় নাই? মারুত, গন্ধবহ, প্রবঞ্জন, এই 3টাই হচ্ছে বায়ু শব্দের সমর্থক শব্দ। আর কান্তার মানে হচ্ছে ঘন বন, সবুজ বন। তাহলে এইটা সমর্থক শব্দ নয়, এটা হচ্ছে উত্তর। তার মানে বায়ু শব্দ সমর্থক শব্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্মরণ, দন্তসের সাথে মফলা আছে। আমরা জানি শব্দের শুরুতে যদি কোনো বর্ণের সাথে মফলা থাকে, ময়ের উচ্চারণ হয় না। কিন্তু ম তো একটা নাসিক্য বর্ণ, যেহেতু ম নাসিক্য, তাহলে এটা উচ্চারণ উঠে গেলে ময়ের উচ্চারণ হবে না, কিন্তু তোমাকে চন্দ্রবিন্দু দিতে হবে, ম চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে এখানে চন্দ্রবিন্দু নাই, এখানে আমরা দেখছি চন্দ্রবিন্দু নাই, এটা উত্তর না। এখানেও চন্দ্রবিন্দু নাই, উত্তর না। এখানেও চন্দ্রবিন্দু নাই, উত্তর না। তাহলে এটা হবে স্মরণ। 2 নম্বরটা উত্তর, স্মরণ। গুড, তোমাদের সব ঠিকঠাক? হ্যাঁ, বুঝতেছো তো? কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করবা, ঠিকঠাক বুঝলে সেটাও বলো যে ঠিক আছে। তোমরা যারা ধৈর্য ধরে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে স্যালুট। আর যারা নতুন আসছো তাদেরকেও ধন্যবাদ, কিন্তু যারা ধৈর্য হারা চলে গেছো তাদেরকেও ধন্যবাদ, কিন্তু তোমরা ফিরে আসো। তোমরা শুনতেছো না হয়তো, তারপরে তোমাদের ফিরে আসা উচিত যদি তোমাদের পরীক্ষা থাকে সামনে। 22, কোনটি নিত্য সমাসের উদাহরণ? নিত্য,
আমরা দেখছি যে প্রভাতের প্র আছে, তার মানে এটা প্রাদি সমাস, প্রকৃষ্ট যে বাদ প্রাদি সমাস। অধর্ম, অধর্ম এটা হচ্ছে নন তৎপুরুষ সমাস, নন তৎপুরুষ সমাস। বেহায়া, হায়া নেই যার, এটা হচ্ছে বহুব্রী সমাস, বহুব্রী সমাস, নন বহুব্রী। কিন্তু লালচে, লালচে এর ব্যাস বাক্য কি? ঈষৎ লাল, ঈষৎ লাল, এটা হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। তাহলে উত্তর হচ্ছে লালচে, এটা হচ্ছে নিত্য সমাসের উদাহরণ। মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এখানকার শান্ত এবং ক্লান্ত শব্দদ্বয়ের প্রয়োগকে কি বলা হয়? দেখো, আমরা জানি যে অলংকার থেকে গুচ্ছে প্রশ্ন হয়, দেখেছে এর আগেও। উপমা মানে হচ্ছে তুলনা, উপমা মানে হচ্ছে তুলনা, একটার সাথে আর একটার তুলনা করা, পাখির নীড়ের মতো এরকম তুলনা করা। রূপক হচ্ছে একটা শব্দকে তুমি আর একটা শব্দ বলেছ, কিন্তু ওই শব্দের সাথে ওই শব্দের কোনো মিল নাই, আর একটা শব্দ বলেছ। যেরকম আমরা একটা কবিতা শুনেছি ফররুখ আহমেদের, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে। ওখানে বলেছে যে পাঞ্জেরি রাত কত, রাত পোহাবার কত দেরি, মানে আর কতক্ষণ লাগবে রাত পোহাতে। ফররুখ আহমেদকে বলা হতো মুসলিম রেনেসার কবি, মুসলিম পুনর্জাগরণের কবি। উনি মুসলিমদের দুর্দশা দেখে, মুসলমানদের দুর্দশা দেখে কবিতাটা লিখেছেন পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। উনি এই মুসলমানদের দুর্দশাকে রাত বলেছেন, তাহলে রাত মানে হচ্ছে দুর্দশা। এখনো তোমার আসমান ভরা মেঘে, আমি দেখতে পাচ্ছি তোমাদের জীবনে, তোমাদের জাতীয় জীবনে দুর্যোগের ঘনঘটা, আসমান মেঘে ভরা। মেঘ আমরা জানি মেঘ থেকে বৃষ্টি হয়, আমরা মেঘ হচ্ছে ওখানে সামনে কোনো বিপদ হচ্ছে সেটার প্রতীক ব্যবহার করেছে। তাহলে আসমান ভরা মেঘে, আসমান মানে ওখানে জাতীয় জীবন বলেছেন, জাতীয় জীবন। এই যে কবি বলছেন আসমান মেঘে ভরা, তার মানে এখানে জাতীয় জীবনকে আসমান শব্দটা দ্বারা ব্যবহার করেছেন, এইটা হচ্ছে প্রতীক। আর কবিতার এই ঘটনাটাকে বলা হয় রূপক। কবিতার এই ধরনের উপস্থাপনকে রূপক বলে, আর এই যে শব্দ ব্যবহার করা হয় এই শব্দকে প্রতীক বলে। উপমা মানে তুলনা, একটা সাথে আর একটা তুলনা করা, এটা খুবই কমন, তোমরা জানো। এরপর অন্তমিল, এখানে যে উত্তরটা হবে এই যে ক্লান্ত আর শান্ত, এটা উত্তর হবে মূলত অন্তমিল, এখানে উত্তর হচ্ছে অন্তমিল। তাহলে বাকি আছে একটা শব্দ যমক। হোয়াট ইজ যমক? যমক একটা সাহিত্যের অলংকার। এবার আমরা উদাহরণ দেখে যমক জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। দেখো, দিন 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 বদলায়, এই দিন দিন মানে কি? এই দিন মানে হচ্ছে প্রতিদিন। দিন বদলায় মানে কি? অবস্থা বদলায় বা সময় বদলায়। তাহলে একই শব্দ, একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থে যদি একই বাক্যে ব্যবহার করা হয় পাশাপাশি বা একই বাক্যে, সেই জিনিসটাকে বলা হয় যমক। তাহলে এখানে দিন দিন মানে দিন বোঝাইছে প্রতিদিন, আর এখানে দিন মানে হচ্ছে কি? অবস্থা বুঝিয়েছে, তাইলে এটা যমক। খেলা খেলে খেলা শেখা, খেলা খেলে, এই খেলা মানে কি? খেলাধুলা, খেলাধুলা। আচ্ছা, খেলে তার মানে কি? অংশগ্রহণ করে, অংশগ্রহণ করা। আর খেলা শেখা, খেলা দেখে, খেলা খেলে খেলা শেখা। তাহলে এখানকার খেলা মানে কি? এখানকার খেলা মানে হচ্ছে কৌশল বা দক্ষতা, কৌশল বা দক্ষতা বা যোগ্যতা অর্জন করা। এই যে একই খেলা শব্দটা ভিন্ন আরেকটা অর্থে ব্যবহৃত হইল ওই বাক্যে, এই ধরনের অলংকারকে সাহিত্যে বলা হয় যমক। এই ধরনের অলংকারকে সাহিত্যে যমক বলে, যমক। বুঝতে পেরেছে কিনা? যমক বুঝতে পেরেছে কিনা একটু লিখবা তোমরা সবাই। যমক বুঝতে পেরেছে কিনা একটু লিখবা সবাই। এখানে তো উত্তর হবে অন্তমিলা। সোনারতরী রূপক কবিতা, গুড। অনেক ভয় করতেছে পরীক্ষার জন্য, ভয় করার কিছু নাই, কোনো জিনিসে ভয় করা মানে তো শেষ। যমক যে আমি বোঝালাম, এই যমক বুঝতে পেরেছ কিনা? দেখতে দেখতে দেখা শেষ। হ্যাঁ, গুড। নান্দিন মারিয়া ঐশী, থ্যাংক ইউ ঐশী।
গুড। যমক যেটা বুঝালাম, তোমরা যমক বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করো। পরের প্রশ্ন, প্রদোষ শব্দের প্র উপসর্গ মূল শব্দের অর্থকে কি করেছে? প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা। প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা মানে আমরা জানি যে রাতের প্রথম ভাগ। রাতের প্রথম ভাগ, রাতের প্রথম ভাগ। তাহলে এখানে কি সংকুচিত করেছে, স্থির করেছে, পরিবর্তন করেছে না সম্প্রসারিত করেছে? এটা আসলে মানে এক্স্যাক্ট সরাসরি এরকম মিনিং হইতেছে না, এখানে প্রদোষ শব্দটি সম্প্রসারিত করেছে। উত্তেজিত হাসিনা দম্ভ ভরে ছাত্রদের রাজাকার বলে ফেললো। এখানে দম্ভ ভরের হচ্ছে কোন বিশেষণের উদাহরণ? আমরা জানি 2024 সালের ঘটনা। আসসালামু আলাইকুম সানি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কি খবর তোর? দেখা সাক্ষাৎ হয় না, দেখা সাক্ষাৎ করা দরকার। উত্তেজিত হাসিনা দম্ভ ভরে ছাত্রদের রাজাকার বলে ফেললো। এখানে দম্ভ ভরে পদটি কোন বিশেষণের উদাহরণ? আমরা দেখছি যেখানে দম্ভ ভরে শব্দটি কাকে মডিফাই করছে। তাহলে এখানে দেখছি ছাত্রদেরকে রাজাকার বলে ফেললো। তা রাজাকার বলে ফেলা এটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ। তারা আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই সেই সময়। তো সে দম্ভ ভরে এইসব রাজাকার, রাজাকারের সন্তান পাবে নাকি এই বলে বিপদ ঘটায় ফেলছিল। এই ক্রিয়াপদটা এখন আমরা বলে ফেলছি, দেখতে পাচ্ছি যেখানে সে রাজাকার বলে ফেলছে। আমি বলে ফেলছি কিভাবে, কেমনে কইছে? দম্ভ ভরে, মানে অহংকার করে। তাহলে এখানে দেখলাম দম্ভ ভরে এই শব্দটি ক্রিয়াপদ বলে ফেললো, এই ক্রিয়াকে মডিফাই করছে। যখন কোনো শব্দ কোনো ক্রিয়াকে মডিফাই করে তার নাম ক্রিয়া বিশেষণ। বিশেষ্যকে মডিফাই করলে তার নাম বিশেষ্যের বিশেষণ। সর্বনামকে মডিফাই করলে তার নাম সর্বনামের বিশেষণ। তাহলে যেহেতু ক্রিয়াকে মডিফাই করছে দম্ভ ভরে শব্দটি, তাহলে এটা ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ, এটা হচ্ছে উত্তর, ক্রিয়ার বিশেষণ। একজন প্রশ্ন করছে যে এমডি মুরাদ ইসলাম, তোমার এই ইম্পর্টেন্ট প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সে বলছে, ভাই আপনারা সবখানেই খালি হাসিনাকে নিয়ে পড়ে থাকেন নাকি? হাসিনাকে নিয়ে পড়ে থাকবো কিভাবে? হাসিনাকে নিয়ে কিভাবে পড়ে থাকবো বলো? হাসিনা চলে গেছে সেই মোদির কাছে দিল্লি, আমি আছি ঢাকায়। তো হাসিনাকে পড়ে থাকার তো সুযোগ নাই, পড়ে থাকার তো কোনো সুযোগ নেই। এখন উদাহরণ কেন দিতেছি? হাসিনা আমার ফুফুর নাম। আমার বাসায় দুইজন হাসিনা আছে। আমার একজন ফুফু, তার নাম হাসিনা। আমার চাচি, তার নামও হাসিনা। আবার যে বাংলাদেশে যদি বলা হয় একজন মহিলা তছনছ করে গেছে প্রচুর মানুষের জীবন, তার নামও হাসিনা। এখন পড়ে থাকার তো সুযোগ নাই, সে তো গেছে বহুত দূরে। কে যে পড়ে আছে তার সাথে সেই জানে ভালো করে। নিচের কোনগুলো মৌলিক স্বরধ্বনি? মূল স্বরধ্বনি আমরা জানি মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। কি কি? অ, আ, ই, উ, এ, ও, আর একটা হচ্ছে এ। এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এখন এখানে মৌলিক স্বরধ্বনি কোনগুলো? ই, এ, ওই তো মৌলিক স্বরধ্বনি না। এখানে ওই আছে, মৌলিক স্বরধ্বনি না। ই, এ, ও এটা ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি। এখানে দীর্ঘই আছে, মৌলিক স্বরধ্বনি না। আবার ওই, ও আছে, এটাও মৌলিক স্বরধ্বনি না। তাহলে 3 নম্বরটা ওর, 7টার মধ্যে 3 নম্বরটাই মৌলিক স্বরধ্বনি আছে। নত্যবিধি অনুসারে নিচের কোনটি অশুদ্ধ? রূপায়ণ, র এর পরে পবর্গীয় বর্ণ প, এরপরে অন্তস্থ আছে, এরপরে ন হলে মূর্ধন্য হয়, এটা ঠিক আছে। মূল্যায়নে তো কোনো নিয়মই খাটে না, দন্তান্ন আছে, এটাও তো ঠিক আছে। নিরূপণে র এর পরে পবর্গীয় বর্ণ, এরপরে ন আসলে মূর্ধন্য হয়, এটাও নিয়ম অনুযায়ী ঠিক আছে। কিন্তু পুরনো বানানে মূর্ধন্য কেন হবে? নিয়ম অনুযায়ী মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু পুরনো বানানে দন্তান্ন হবে। পুরনো দন্তান্ন হবে। খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ, এখানে নত্যবিধি প্রযোজ্য হবে না। তাই উত্তর হচ্ছে পুরনো। উত্তর হচ্ছে পুরনো, বাকিগুলো ঠিক আছে। অর্বাচীন শব্দের সমর্থক শব্দ কোনটি? অর্বাচীন শব্দের অর্থ কি? অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে অপরিপক্ক। অপরিপক্ক, খুব একটা দক্ষ না, যোগ্যতা কম, জানে কম, তাহলে তাকে কি বলা হবে? মূর্খ। অর্বাচীন মানে মূর্খ। 29, নিচের কোন বানানটি শুদ্ধ? দেখো, সত্য বানান ঠিক আছে, শুদ্ধ। ভুল বানানে দীর্ঘকার আছে, ভুল। পিপিলিকা পরেশি পয় দীর্ঘ লয়রেশি কয়াকার, এটাও ভুল। আর সংস্রব বানান ঠিক আছে। এই প্রশ্নের উত্তর 2টা, সত্য এবং সংস্রব, 2টাই ঠিক আছে। 30, কুয়াশা শব্দের প্রতিশব্দ হিসাবে
তাহারে পরে মানে কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? বাংলা প্রথম পত্রের থেকে ব্যাকরণের প্রশ্ন। এখন আমরা জানি কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, এটা বলা হয়েছে তাহারে পরে মানে কবিতায়। তার মানে কুহেলি উত্তরি তলে, প্রকৃতি চাদর, গায়ে চাদর দিয়ে বসে আছে। কুহেলি উত্তরি তলে, চাদর কি? উত্তরি মানে চাদর। আর এই প্রকৃতির চাদর কোনটা? শীতকালে আমরা জানি যে কুয়াশা দেখা যায় সাদা, কবি কল্পনা করেছেন এটাই সেই চাদর। কুয়াশাটাকে উনি চাদর বলেছেন, আর কুহেলি বলেছেন কুয়াশাটাকে ব্যবহার করার জন্যে। তাইলে কুহেলি, কুয়াশা শব্দের প্রতিশব্দ হিসাবে তাহারে পরে মানে কবিতায় ব্যবহার করা হয়েছে চাদর, উত্তরীয়, কুহেলি, কুহেলিকা। কুহেলি মানে হচ্ছে কুয়াশা। তিনি এলেন, দেখলেন এবং চলে গেলেন। তিনি এলেন এই পর্যন্ত আমি থামতে পারি, দেখলেন এই পর্যন্ত থামতে পারি, চলে গেলেন এটা আরেকটা পার্ট, মাঝখানে এবং আছে। বাক্যের আলাদা আলাদা অংশ যদি স্বাধীন হয়, অর্থ প্রকাশে সক্ষম হয়, এবং বাক্যের মধ্যে যদি এবং এই সংযোজক অব্যয় থাকে, তাহলে সেই বাক্যটার নাম হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক ক্রিয়ার উদাহরণ, যৌগিক ক্রিয়া মানে হচ্ছে পাশাপাশি দুইটা ক্রিয়া থাকবে, ক্রিয়া প্লাস ক্রিয়া পাশাপাশি থাকবে। কোন জায়গায় দেখি? কোন জায়গায় দেখি? কোন চিঠিকে বাকিয়ে ধরো, এটা পাশাপাশি ক্রিয়া না, এটা বাকিয়ে ধরো একটা ক্রিয়া আর একটা ক্রিয়ার বলতেছে এটা প্রযোজক ক্রিয়ার মধ্যে। ঘটনাটি শুনে রাখো, পাশাপাশি দুইটা ক্রিয়া আছে। সাপুড়ে সাপ খেলায় একটা ক্রিয়া আছে। এখন গোল্লায় যাও, গোল্লায় যাও এটাও একটা ক্রিয়া আছে। আমরা এই জায়গায় পাশাপাশি দুইটা ক্রিয়া দেখতে পাচ্ছি, তার মানে এইখানে যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে। বিষমী ভবন, বিষমী ভবন তার মানে সমান ছিল, ওই সমানটা চেঞ্জ হয়ে গেছে, সমান পরিবর্তন হয়ে গেছে। বিষমী ভবন সমান ছিল, অসমান হয়ে গেছে। কোথায়? পাকা, পাক্কা এটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। পদ্ম, 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 জন্ম, জন্ম, এখানে তো একই আছে, এটা হচ্ছে না। বিষমী ভবন ব্যঞ্জনের ক্ষেত্রে হয় দুটি সমবর্ণের একটির পরিবর্তন। র, র দুইটা ছিল, একটা র ঠিক আছে আর একটা ল হয়ে গেছে। দুইটা সমবর্ণের একটার পরিবর্তন, দুইটা সমান ছিল একটা পরিবর্তন হয়ে যাবে, তার নাম হচ্ছে বিষমী ভবন। কোন শব্দটির অর্থ শ্বশ্রু? শ্বশ্রু মানে কি? শ্বশ্রু মানে হচ্ছে দাড়ি। দাড়ি কোন দাড়ি? মুখের দাড়ি। তাহলে শ্বশ্রু মানে হচ্ছে মুখের দাড়ি, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এই দাড়ি মানে হচ্ছে দাড়ি পাল্লার দাড়ি, আর একটা হচ্ছে বাক্যের শেষে যে দাড়ি দেওয়া হয় সেই দাড়ি। এই দাড়ি মানে হচ্ছে বাক্যের শেষে দাড়ি দেওয়া হয়, আর দাড়ি পাল্লার দাড়ি। আর মুখের দাড়ি, মুখের দাড়িতে হচ্ছে চন্দ্রবিন্দু নাই। আর এই দাড়ি মানে হচ্ছে দাঁড় টানে যে, দাঁড় টানে যে, তাকে বলা হয় দাড়ি। এই দাঁড় বানানে আবার চন্দ্রবিন্দু আছে, আর এরকম দাড়ি এরকম কোনো শব্দ নাই। তাহলে শ্বশ্রু মানে মুখের দাড়ি, উত্তর হবে চন্দ্রবিন্দু ছাড়া। নিমিত্ত অর্থে অনুসর্গ, কোন জায়গায় নিমিত্ত বোঝাইছে? নিমিত্ত মানে কি? নিমিত্ত মানে হচ্ছে জন্য। জন্য মানে কি? জন্য মানে হচ্ছে উদ্দেশ্য। কোন জায়গায় জন্য বা উদ্দেশ্য বুঝিয়েছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এ ধন সম্পদ তোমার জন্য, তাহলে এখানে জন্য বা উদ্দেশ্য বোঝাইছে, তাহলে এখানে নিমিত্ত অর্থে অনুসর্গ ব্যবহার করা হচ্ছে। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এখানে মাঝারে অনুসর্গ ব্যাপ্তি বুঝিয়েছে, ব্যাপ্তি। সন্ধ্যা অবধি অপেক্ষা করব, অবধি এখানে পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে, পর্যন্ত। আমার কাছে আর কে আসবে? আমার কাছে, আমার দিকে, এটা ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে জন্য বা উদ্দেশ্য না, নিমিত্ত অর্থে অনুসর্গ ব্যবহার করা হয়েছে প্রথমটায়। 36 কোনটি বহুব্রীহি সমাস নিষ্পন্ন শব্দ? রাতে কানা, রাত কানা, রাতে কানা, রাত কানা এটা কর্ম, রাতে কানা যে কর্মধারয় সমাস। ইন্দ্রজিৎ উপপদ তৎপুরুষ সমাস, ইন্দ্রকে জয় করে যে। চোখের বালি, চোখের বালি এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস, অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর এই যে বেকার, কার নেই বা কোনো কাজ নেই যে বেকার, এটা হচ্ছে নং বহুব্রীহি সমাস। তাহলে এটা বহুব্রীহি সমাসের উদাহরণ। অপরিণামদর্শিতা, আমাকে বলো যে শব্দের শেষে যদি তা থাকে তাহলে সেটা কি হয়? বিশেষ্য হয়। অপরিণামদর্শী এই পর্যন্ত একটা শব্দ আছে, অপরিণামদর্শী, অপরিণামদর্শী আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি।
এর সাথে তা যুক্ত হলে অপরিণামদর্শিতা, শেষে দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাবে, তার শেষে তা যুক্ত হয়েছে কোন পদ? এটা বিশেষ্য পদ। অপরিণামদর্শিতা এটা বিশেষ্য পদ। 38 শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? কোন জায়গায় বানান শুদ্ধ আছে? সব ঠিক আছে। কোন জায়গায় বানান সব ঠিক আছে? ন্যস্ত দ্বন্দ্বস ত আছে, ঠিক আছে, কিন্তু ঊর্ধ্বগামীতে দীর্ঘকার হবে আর দ্রুতগামী শেষে দীর্ঘইকার আছে, এটা উত্তর হচ্ছে না। নেশাগ্রস্ত এখানে হবে দ্বন্দ্বসর সাথে ত। পিপিলিকা ঠিক আছে, বিভীষিকা ঠিক নেই, তাহলে এটা হবে না। সত্ত্বেও অন্তঃসত্ত্বা সত্য এটা ঠিক আছে, সবগুলো বানান। দূরবীন ঠিক আছে, দুর্ভিক্ষ ঠিক আছে, প্রশস্ত এখানে ত হবে, বাকি সব বানান যেখানে যেখানে বললাম। 39 সন্ধি গঠিত অশুদ্ধ শব্দ। সন্ধি গঠিত অশুদ্ধ শব্দ, এখানে র আছে, তাহলে এখানে বিসর্গ হবে, এটা হচ্ছে অশুদ্ধ। অনুযুক্ত ইত অন্বিত ঠিক আছে, উপরিযুক্ত উপরি উপর্যপরি জ হয়েছে, এটাও ঠিক আছে। ইত বিসর্গ তত, এখানে বিসর্গ জায়গায় দন্তস্ব আসছে, এটাও ঠিক আছে। প্রশ্ন নম্বর 40 অধ্বনির বিবৃত উচ্চারণ। অ এর উচ্চারণ আছে দুই রকম, অ দুইভাবে উচ্চারিত হয়। অ দুইভাবে উচ্চারিত হয় কি কি? অ এর মতো উচ্চারিত হইতে পারে, আর ও এর মতো উচ্চারিত হতে পারে। এখন তোমরা আমার দিকে তাকায় বলবা যে কখন মুখ বড় হয়ে যায়, কখন মুখ ছোট হয়। আমি যদি বলি অ তাহলে মুখ বড় থাকে, কিন্তু আমি যদি বলি ও তাহলে মুখ ছোট হয়ে যায়। ও বললে ছোট হয়, অ বললে মুখ বাড়ে বা বড় হয়। যখন বড় হয়ে যাবে তখন সেটাকে বলা হবে বিবৃত, আর যখন ছোট হবে তখন সেটাকে বলা হবে সংবৃত। তার মানে অ যখন ও এর মতো উচ্চারিত হয় সংবৃত উচ্চারণ, অ যখন অ এর মতো উচ্চারিত হয় বিবৃত উচ্চারণ। এবার আমরা দেখি এই শব্দের উচ্চারণে গিয়ে কোনটা কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন, তার মানে ময়ের সাথে যে অ আছে উচ্চারণটা ও এর মতো, তার মানে এটা সংবৃত। আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অতি, ও এর মতো উচ্চারণ, তার মানে এটা সংবৃত। আমরা এটা দেখতে পাচ্ছি করুণ, কয়ের সাথে অ আছে কিন্তু উচ্চারণ করছি করুণ, তার মানে এটাও সংবৃত। শুধু এটা আমরা কয়ের সাথে যে অ আছে এটার উচ্চারণ করি কথা, তার মানে এখানে অয়ের উচ্চারণটা কথা, অয়ের উচ্চারণটা অয়ের মতো আছে, তার মানে এখানে অয়ের উচ্চারণ বিবৃত হয়েছে, তার বিবৃত উচ্চারণ আছে কথাতে, এই কথাই হচ্ছে উত্তর। কথাই হচ্ছে উত্তর। যথাক্রমে যুক্ত বিশ্লেষণ, এইখানে যে শব্দটি আছে এটা দিয়ে আমি শব্দ লিখতে পারি সঞ্চয়। সঞ্চয়, তাহলে এখানে যে শব্দটা আছে এর বিশ্লেষণ করলে কি পাবো? ইয়োর সাথে চ। এখানে যেটা আছে এটা দিয়ে আমি শব্দ লিখতে পারি কৃষ্ণ। কৃষ্ণ, তাহলে এখানে যেটা আছে এই যুক্ত বর্ণটার সাথে কি আছে? মূর্ধন্যর সাথে মূর্ধন্য। এরপরে এখানে যেটা আছে হয়ের পেটে ন, হয়ের পেটে ন মানে হচ্ছে দন্তান্ন। তাহলে হয়ের সাথে দন্তান্ন, মূর্ধন্যর সাথে মূর্ধন্য, আর ইয়োর সাথে চ লেখা আছে কোথায়? এখানে প্রথমটা কয়ের সাথে স, এটা ভুল। ইয়োর সাথে চ ঠিক আছে, মূর্ধন্যর সাথে ইও দেয়া আছে, আর হয়ের সাথে মূর্ধন্য দেয়া আছে, এটা ভুল। জর সাথে ইও, এটা হচ্ছে না। ইয়োর সাথে চ, মূর্ধন্যর সাথে ন, হয়ের সাথে ন, এই শেষেরটা ঠিক আছে। তাহলে শেষেরটা সব ঠিক আছে, এটা উত্তর। 41 গেল, আর 3-4টা প্রশ্ন আছে, বেশি প্রশ্ন নাই। 42 মধুসূদনের কবিতার ভাববস্তু যেমন মার্জিত, পরিশীলিত এবং সংহত, তেমনি শিল্পরূপ উঁচু মানের। বাক্যটিতে বিশেষণের সংখ্যা। বিশেষণ, মধুসূদনের কবিতার ভাববস্তু মানে মূল বিষয় মার্জিত। এখন আমি প্রশ্ন করি মধুসূদনের কবিতার ভাববস্তু কেমন? মার্জিত। কেমন? পরিশীলিত। কেমন? সংহত। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি কয়টা? 3টা, মার্জিত, পরিশীলিত ও সংহত। তেমনি শিল্পরূপ উঁচু মানের, এই শিল্পরূপটা আবার কেমন মানের? উঁচু মানের। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি আমি 1 2 3 4। তাহলে এখানে বিশেষণের সংখ্যা আছে 4টি। বিশেষণের সংখ্যা আছে 4টি। বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি। আমরা এই ছকের কথা তোমাদেরকে বারবার বলি এবং বলেছি যে এই ছকটা কিন্তু মুখস্থ থাকতে হবে, পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন হবে। দেখো বলেছে কি
জিহ্বার উচ্চতা, আমাকে জিহ্বার উচ্চতা বের করতে হবে। কোথায় আছে জিহ্বার উচ্চতা? এই ঘরে আছে জিহ্বার উচ্চতা। জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি, এখন উচ্চতা অনুসারে প্রথম কোনটা আসতেছে? ই আসতেছে। তাহলে উত্তর হবে কি? ই। প্রথম মানে একবার উঁচুতে কোনটা? ই হচ্ছে সব থেকে উঁচুতে, তাহলে ই হবে উত্তর। পরে নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত মানে কি? নিত্যবৃত্ত অতীত মানে হচ্ছে অতীতের কোনো অভ্যাসগত কাজ। অতীতে সে রেগুলারলি কোনো কিছু করত। সে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠতো পড়ার জন্যে, কিন্তু ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে যেত। তাহলে অতীতে একটা অভ্যাস নিত্যবৃত্ত অতীতের মধ্যে পড়ে। সে প্রত্যেক দিন বিকালে খেলা করতে যেত। অতীতের অভ্যাসগত কাজ কোনটায় আছে এবার একটু দেখি। রানী প্রতিদিন দেরি করে ঘুমাতে যেত, এই যে প্রতিদিনের একটা অভ্যাসগত কাজ, তাহলে এটা উত্তর। আমি হব সকালবেলার পাখি, এটা হচ্ছে না। আগামীকাল সম্ভবত পরীক্ষার ফলাফল বের হয়ে থাকবে, এটা ফিউচারের কথা বলছে। তুমি কি তার পরীক্ষা দিয়েছিলে? এটা অতীতের কথা বলছে, কিন্তু সেটা হয়ে গেছে। নিত্যবিত্ত অতীতের মধ্যে পড়ে এটা। পরের প্রশ্ন, নিচের কোনটি উপসর্গ? গুলো কি উপসর্গ? উত্তর হচ্ছে না। টা কি উপসর্গ? না। ও কি উপসর্গ? না। ও হচ্ছে অব্যয়। আমরা একটু লিখি সবগুলা। এখানে যতগুলো আছে গুলো, গুলো গুলোদের, এটা বহু বচনবাচক শব্দ। এইটা হচ্ছে উপসর্গ। টা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, আর ও হচ্ছে অব্যয়। অব্যয়। তাহলে এই ছিল মানে কোনটা কোন। এর পরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমিত কর্মধারয় সমাস মানে হচ্ছে শেষে বিশেষ্য থাকতে হবে। এবং আগে বলেছিলাম শেষে বিশেষ্য কিন্তু আগে যদি অধরা বস্তু থাকে রূপক হয়ে যায়। শেষে বিশেষ্য থাকলে উপমিত কর্মধারায়। চাঁদ মুখের শেষে কি আছে? মুখ। মুখ কোন পদ? বিশেষ্য। চাঁদ দেখা যায় কিনা? যায়, তাহলে এটা রূপক হইতেছে না, উপমিত কর্মধারায়। শশ ব্যস্ত, শশ ব্যস্ত, শেষে কি আছে? ব্যস্ত বিশেষণ। শেষে বিশেষণ থাকলে সেইটা উপমান কর্মধারায় সমাস। উপমান কর্মধারায়। হাত ঘড়ি, হাত ঘড়ি তো একটার সাথে আর একটা কোনো তুলনা নেই। বিষাদ সিন্ধু, সিন্ধু বিশেষ্য, কিন্তু আগে আছে বিষাদ অধরা, তাহলে এটা কি হবে? রূপক কর্মধারায়। রূপক কর্মধারায়। তাহলে এখান থেকে উপমিত কর্মধারায় সমাস হচ্ছে প্রথমটা, চাঁদমুখ। এই ছিল তোমাদের কাছে গুচ্ছের মানবিকের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রায় 46টার মতো প্রশ্ন বিশ্লেষণ। আশা করছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরেছিলে তোমাদের উপকার হয়েছে কিছুটা। যারা নোট করেছো, বিভিন্ন জিনিস লিখেছো, এটা আবার একবার রিভাইজ করবা। তোমরা এই পিডিএফ ফাইল পাবা, কিভাবে পাবা তোমাদের কমেন্ট সেকশনে বলে দেওয়া হবে। যারা আমাদের পেইড ব্যাচের তারা তো পিডিএফ ফাইল পাচ্ছ। তো এরকম সামনে যতদিন আছে ধৈর্য ধরে একটু নোট করা, যেটা একটু ইম্পর্টেন্ট বাদ দেওয়া যাবে না, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, সেগুলো একটু রিভাইজ করো, বানানগুলো একটু লিখে প্র্যাকটিস করো। আশার উপরে আল্লাহর উপরে ভরসা করো। সর্বশেষ পরীক্ষা, সর্বশেষ প্রচেষ্টা, আল্লাহর উপর ভরসা করে তোমার প্রচেষ্টা যদি ঠিকঠাক থাকে নিশ্চিত সাফল্যের দেখা তুমি পাবে। সফলতার সাথে তোমার আবার দেখা হোক। আমাদের সামনের দিন সুন্দর হোক, ভালোভাবে কাটুক, শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।